আচ্ছা, সকলের কাছে একটা প্রশ্ন দিয়ে এই এপিসোডটা শুরু করছি, যে যদি এসআইআর প্রক্রিয়া আদালতের নজরদারিতে হতে পারে, এসআইআর প্রক্রিয়ায় যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দেন যে ব্যালেন্সড লজিক্যাল ডিসক্রিপেন্সি পেন্ডিং কেসগুলো আছে সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে রায়দান করতে, এই এত বড় পর্যায়ে এত বড় নজিরবিহীন রায় যদি সুপ্রিম কোর্ট দিতে পারে, যেটা দেশের ইতিহাসে নজিরবিহীন, যেটা এটা প্রমাণ করে দেয় চোখে আঙুল দিয়ে যে রাজ্যের ঠিক কি অবস্থা, একটি নির্বাচিত সরকার, সেই সরকার প্রশাসনের বা সংবিধানের আরেকটি স্তম্ভ নির্বাচন কমিশনকে ঠিক কতটা মাত্রায় অসহযোগিতা করেছে, এগুলো যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এটা যদি চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেয় যে রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত, এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বহু সংবাদ মাধ্যমে বহু জ্ঞানী গুণী মানুষ মন্তব্য করছেন যে অ্যাকচুয়াল রাজ্যে কোনো সংবিধানের অস্তিত্বই নেই, তাই কোর্টকে অ্যাক্টিভ এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো যা নজিরবিহীন, তাহলে এটা তো মেনেই নেওয়া যায় যে তাহলে কি সারা ভারতবর্ষের মধ্যে একটা অন্য রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল যেখানে দেশের সংবিধানটারই মানা হচ্ছে না। যদি এর মত এবং বিপক্ষ মত সব সময় থাকবে এবং সেটাই হচ্ছে গণতন্ত্রের প্রবাহমানতা। কিন্তু আমার প্রশ্ন এখানে অন্য সকলের কাছে, যে তাহলে এত কাণ্ড যেটা নিয়ে হচ্ছে সেটা কি? সেটা তো মূলত ভোট, নির্বাচন, মানে জনপ্রতিনিধিকে নির্বাচন করা আইনসভাগুলিতে, সেটা তো ভোট। ওইটা তো একদিন হবে, মানে একটা মানুষ মাত্র একদিন কয়েক সেকেন্ডের জন্য সুযোগ পাবেন বোতামটা টেপার। তাহলে এত বড় ভাইটাল একটা বিষয় যেখানে একটা ভোট 5 বছরের শাসক দলকে নির্বাচিত করবে বা জনপ্রতিনিধি নির্বাচন করবে, এই এসআইআর তো তার কাছে শিশু। এসআইআর সঙ্গে অন্যান্য যা ঘটনাবলী আছে সেগুলোকে আমি ছোট করছি না, কিন্তু ওই একটা মানুষের ভোট দান যা কিনা জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ নয়, ওটাই আসল এই পুরো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কাছে সেটা তো সবার আগে গুরুত্বের বিষয় হওয়া উচিত। তাহলে সেটাকে কেন আদালতের পর্যবেক্ষণের মধ্যে কোর্ট মনিটরড হবে না? ভোটটা কেন, নির্বাচনটা কেন তাহলে এই কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নজরদারিতে হবে না, যাতে মানুষ তার মৌলিক অধিকারকে অক্ষুণ্ণ রেখে নিজের ভোটদানটা করতে পারে? মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখা কেন বললাম? তার চলাচলের অধিকার, তার কথা বলার অধিকার, তার মত প্রকাশের অধিকার, তার বেঁচে থাকার অধিকার। মানে খেলা হবে, মানে ক্যাম্বিস বল এসে তার মাথাটা উড়িয়ে দেবে না, তার বসবাস করার অধিকার, মানে হচ্ছে তার ঘর বাড়ি জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হবে না, এবং আরো বেশি করে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার, যেটা বলছি যে ভোট হয়ে গেলে দেখে নেব, এটার থেকে তারা একটু রেহাই পাবে। তাহলে এটা কেন আদালতের নজরদারিতে হবে না? সবটা যদি হতে পারে এটা কেন নয়? আসলটা কেন নয়? অন্যগুলো তার আনুষঙ্গিক হোক, কিন্তু এটা তো আসল, ওই দিনটা তো আসল। আর এটা আমরা সবাই জানি যে এই নির্বাচন কমিশন, এই ধরুন কেন্দ্রীয় বাহিনী, এই পুলিশ, এই নিয়ে ক্যাঁচাল চলতেই থাকবে যদি না খুব সদর্থকভাবে নির্বাচন কমিশন সেটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করে, যেটা নিয়ে গত এপিসোডে বলেছিলাম। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই যে নজিরবিহীন ভাবে, যেমন নজিরবিহীন বলবো না, ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু
অন্তত আশ্চর্যজনক ভাবে, যেটা রাজ্যের মানুষ দেখতে অভ্যস্ত না। রাজ্যের মানুষ বিচারকে প্রলম্বিত হতে দেখতে অভ্যস্ত। আচমকা কোনো মানে মিডিয়ার কাছে তেমন কোনো খবরই ছিল না সেরকম, যেটা 10 তারিখের হিয়ারিং সেটা সুপ্রিম কোর্ট আজকে হঠাৎ করে সকালবেলা করে বলে দিল যে পর্যাপ্ত সংখ্যক বিচারক নেই, আরো বিচারক নিয়োগ করে এসআইআর প্রসেসকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেই হবে, এবং রাজ্যের ভূমিকায় আবার অসন্তোষ প্রকাশ করলো। সেটা যেমন একটা সদর্থক দিক, তেমনি নির্বাচন কমিশন পুলিশের, রাজ্য পুলিশের সাথে, ডিজির সাথে এবং কেন্দ্রীয় বাহিনীর মানে সিআরপিএফ এর যিনি আইজি তার সাথে বৈঠক করলেন। এখানকার সিইও তিনিও পরিষ্কার বললেন ওইসব মাঠ ঘাটে বসিয়ে রাখা চলবে না, বেড়াতে যাওয়া নির্বাচন কেন্দ্রীয় বাহিনীকে বেড়াতে যাওয়া কেন্দ্রীয় বাহিনীতে পরিণত করলে হবে না, ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে। দুটো বার্তা, কিন্তু এই বার্তা কিন্তু আমরা আগেও শুনেছি। আদালতেরটা না, আদালতের এই ভূমিকা আমরা এর আগে দেখিনি, অন্তত নির্বাচন সংক্রান্ত বিষয়ে। এখন সেটা এসআইআর সংক্রান্ত বিষয়ে হচ্ছে, মানা গেল। এইটাই আমি বলতে চাইছি যে এটা কেন ভোটের ব্যাপারে হবে না। ভোটে আদালত এইরকম 294 যেমন এখানে বিচারকদের নিয়োগ করা হয়েছে যে এসআইআর এর পেন্ডিং হিয়ারিং গুলোকে নিষ্পত্তি করবার জন্য, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাহলে ওই রকমই বিচার ব্যবস্থার তরফ থেকে সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ নজরদারি থাকবে যাতে রাজ্যের মানুষের কোন রকম কোনো অধিকার খর্ব না হয়, একটা মানুষও যেন মারা না যায়। আর যদি একটা মানুষ মারা যায়, খুব ভালো কথা, সুপ্রিম কোর্ট নিজে অ্যাকশন নেবে সেখানে। কেন হলো, কি হলো, কোথায় গন্ডগোল হলো, যদিও ইতিমধ্যেই নজিরবিহীন পরিস্থিতি রাজ্যে তৈরি হয়ে আছে, যেটা আমি এর আগের এপিসোডগুলোতে বলেছি। সেটা হচ্ছে 5 মাস যাবত নির্বাচন, 5-6 মাস যাবত নির্বাচন কমিশন রয়েছে এই রাজ্যে। পুরো একটা বিপুল কর্মকাণ্ড, প্রায় 7-7.5 কোটি মানুষের চাল আর কাঁকড় আলাদা করার প্রক্রিয়া তারা চালাচ্ছেন। এটা করতে গিয়ে সমস্ত অফিসার, কোথায় কোন অফিসার দুর্নীতিগ্রস্ত, কে ভুল করছে, কে ঠিক করছে, কোথায় গন্ডগোল হতে পারে, কোন বুথ সেন্সিটিভ, কোন বুথ নয়, এগুলো এই 5 মাস 6 মাস যাবত রাজ্যের উঠোনে টুল পেতে বসে নির্বাচন কমিশন করছে, যেটা স্বাধীনতার পর থেকে এরকমটা ভারতবর্ষের তো ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ, বোধহয় হয়নি। এবং ওই প্রসেসটা শেষ হতে না হতে ওই প্রসেসের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন রাজ্যকে ইলেকশনে নিয়ে যাচ্ছে, মানে মাঝখানে কোনো গ্যাপ নেই কিন্তু। এবং এই যে গ্যাপটা নেই, এটাই হচ্ছে ভীষণ তাৎপর্যের। কারণ আমরা সকলেই জানি নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী থাকে না, তারা রাজ্যের কর্মী দিয়েই সেই কাজটা করায়। এবং তার সাথে যদি এই 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 আজকের রায়টাকে যদি মেলান সুপ্রিম কোর্টে, যে পর্যাপ্ত সংখ্যক বিচারককে নিয়োগ করা হয়নি, আরো লাগবে, সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বিচারক এনে কাজটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে হবে এসআইআর এর, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিনের মধ্যে কিন্তু ফাইনাল, ওই যে ফাইনালটা তো বেরোচ্ছে 28 তারিখ, তার যে সংযোজনী পেন্ডিংটার সেটাও প্রকাশ করে দিতে হবে। এটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিল। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কি দাঁড়াচ্ছে না, আপনারা বিচার করুন, যে এই দুটো ক্ষেত্রে এই অ্যাক্টিভ জায়গাটা যেমন দেখা যাচ্ছে, তাহলে আদালত যদি এই পুরো প্রসেসটার মধ্যে অলরেডি ঢুকে গিয়ে থাকে, তাহলে মাত্র সামান্য ওই যে ভোটের দিনটুকু বা ওই প্যারামিলিটারি ঠিক মতো ডিপ্লয় হচ্ছে কিনা সেটা আদালত অনেক ভালোভাবে রায় দিতে পারবে, যে তুমি বাগানে বেরিও না, যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে করো, ঠিকভাবে কাজ করো, নালে শাস্তি দেবো। এবং আদালতের এই ভূমিকাটা দেশের মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে অত্যন্ত বড় কনফিডেন্স দিতে পারে। ট্যাং করে রুট মার্চ করেই সবসময় যে কনফিডেন্স বিল্ড আপ করা যায় তা তো নয়। অতীতে আমরা দেখেছি কনফিডেন্সের তো গোল্লায় গেছে, উল্টে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা এটাও জানি যে ওই ভোটের দিন, ভোটের 72 ঘন্টা আগে কারফিউ করে দিলাম সমস্ত এলাকা, এই সমস্ত করে খুব একটা লাভ হয় না। তার কারণ হুমকি, ভয় দেখানো, এগুলো একটা প্রবাহমান পদ্ধতি। আজকে যদি চায়ের দোকানে, পানের দোকানে বসে আপনাকে কেউ একটা হুমকি দিয়ে দেয় যে ভাই মনে রাখিস কিন্তু ভোটের দিন কিন্তু দেখা হবে, বেশি বাড়াবাড়ি করিস না যেন,
এইটা বলে সে উঠে চলে গেল। তা ভোটের দিন আপনি প্যারামিলিটারি সাজিয়ে রেখে করবেন কি? আপনার তো হৃৎপিণ্ড হাতের মুঠোর মধ্যে নিয়ে বসে থাকতেই হবে তাহলে। আর মাঝখানে ওই দিনটা খুব শান্তভাবে সহযোগিতা করলাম, কেউ কোনো গন্ডগোল করলাম না। হুমকি যা হোয়াটসঅ্যাপে, ফোনে, এসব ভাবে তো এখন নতুন প্রযুক্তি উঠে গেছে। এখন তো হতেই পারে এখন তার বাড়ি গিয়ে কড়া নেড়ে হুমকি না দিলেও চলে। যদিও যদিও মাথাটা যাদের নেই তারা ওইগুলোই পড়ে বসে, যাদের পুরোটাই হচ্ছে শরীর, মাথা বলে কিছু নেই, তারা ওইটাই করে বসে, করে ওই সিসিটিভি এটা সেটা একটা ক্যাঁচাল হয়ে দাঁড়ায়। কিন্তু হুমকির তো পদ্ধতি পাল্টেছে এখন। সেই রাস্তাটা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে মানুষের ভাষার তরফ থেকেই প্রথম দাবি জানাচ্ছি যে ভোট নির্বাচন কমিশন করাক, কিন্তু তার ওপর নজরদারিও থাকুক কার? আদালতে, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক যেভাবে এসআইআর প্রসেসটাকে সুষ্ঠুভাবে করবার জন্য তারা ভূমিকা গ্রহণ করছেন। ভোট যেন ভোট হয়, প্রহসন যেন না হয়। তার কারণ আদালত, আপনারা বিচার করুন সারা বছর ধরে, আমরা মাথা নিচু করে সেই বিচারের রায় মেনে নিই, কিন্তু গণতন্ত্রে মানুষ যেদিন রায় দেয় তার নাম হচ্ছে ভোটের দিন। মানুষ রায় দেবে ওই দিন, তার রায় দেওয়ার ব্যবস্থা করুন, এই দাবি মানুষের ভাষার তরফ থেকে জানাচ্ছি। মানুষের ভাষার যত দর্শক আছে, সাধারণ যত মানুষ আছেন, সবাই কমেন্ট করুন, সবাই এই দাবি জানান। চলুন একটা অন্তত এই পরিবেশ তৈরি করি। ভোট আপনি যাকে খুশি দিন গে যান, আপনার ভোট আপনি যাকে খুশি দিন, কিন্তু শান্তভাবে ভোটটা দিয়ে হাসি মুখে যেন আপনি বাড়ি আসতে পারেন, পরিবারের সঙ্গে আগামী দিনগুলোও যেন আপনি সুখে কাটাতে পারেন, ক্ষমতায় যেই আসুক না কেন। মানুষের ভাষার এই এপিসোড কেমন লাগলো আপনারা জানাবেন, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অল করে দিন। এরকম ইন্টারেস্টিং আরো এপিসোড আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আমরা যেমন সমস্ত বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, চতুর্দিক থেকে জোগাড় করে এনে ইনফরমেশনগুলোকে, সেই কারণে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় আর আমাদের অনলাইন গণমাধ্যম www.মানুষেরভাষা.com। সামনের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার।